ভাগের মা গঙ্গা পায় না। আর এবার 21শে জুলাই তিনটে ভাগ। এটাই হচ্ছে কথা যে আজকের দিনে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের যে কারণ, যে আবেগ, যা ঘটনা ঘটেছিল, আর আজকে এই 21শে জুলাই নিয়ে যা ভাগাভাগি শুরু হয়েছে, এটা শেষ কোথায়? বাংলার মানুষ সব দেখছে, সব বুঝছে, কিন্তু আগামী দিনে এই 21শে জুলাই কি কোনো রাজনৈতিক দলকে মাইলেজ দিতে পারে সত্যি? কারণ সেভাবে দেখতে গেলে এতদিন ধরে 21শে জুলাই তৃণমূল সরকারের সময়, বিশেষ করে বলবো যে শুধুমাত্র রাজনীতি করার জন্যই করা হয়েছে। যা খেলা হয়েছে সেই খেলা হবে স্লোগান, বা যা খেলতে চেয়েছিলেন সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই খেলা, এই যে দেখুন সেই ছবিগুলো একবার মনে করাই বাংলার মানুষকে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিসের আশায় জানি না। সেই ডিম ভাত আজকে ডিম থেরাপিতে পরিণত হয়েছে কিনা। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি, এটা তো বটেই, এবং তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আজকে আপনাদের সঙ্গে এবং আমার প্যানেলিস্টদের সঙ্গে, সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে। সেটা হচ্ছে যে INDI এর বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল, কিন্তু এখন কি হবে? এখন তো কালীঘাট তৃণমূল, যদি বলি যে কালীঘাট তৃণমূলের তরফ থেকে 8 জন সাংসদই রয়েছেন, আর বাকি 20 জন NCPI-তে চলে গেছেন। ফলে আজকে সর্বদলীয় বৈঠকটায়, এই বৈঠক থেকে যখন INDI যারা মেম্বার রয়েছেন তারা বেরিয়ে যাচ্ছেন, কেন বেরিয়ে যাচ্ছেন আজকে তাদের বুঝতে হবে, বলছেন কাকলি ঘোষ দস্তিদার। আজকে যখন এইগুলো নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, বিভিন্ন রিয়াকশনস আসছে, খুব স্বাভাবিক, আসারই কথা, তখন সত্যি আমাদেরও বোধহয় কোথাও গুলিয়ে যাচ্ছে যে আগামী দিন কি হতে চলেছে, কি দেখবো আমরা। এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার রাগ হয়েছে, তার গোসা হয়েছে, তিনি কষ্ট পাচ্ছেন, বলছেন যে আজকে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো। কিন্তু আপনারা ফিরবেন না। উনি বলছেন, ওনার অভিযোগ যে বেশ কিছু গন্ডগোল, অশান্তিতে আপনাদের নাম জড়িয়ে আছে, ফলে আপনারা এসকেপ রুট খুঁজছেন, আপনারা তৃণমূলে ফিরবেন না। নিউটনের 3rd ল মনে করাচ্ছেন বাড়ি বা অফিস ঘর ভাঙার ক্ষেত্রে, যদিও হাইকোর্টের তরফ থেকে একটি স্থগিতাদেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। ওই আমতলার পার্টি অফিস এক্ষুনি আর ভাঙা যাবে না, যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকবে পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত। দেখা যাক সেক্ষেত্রে কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে মনে করছেন 2031-এ ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, এবং তখন নিউটনের 3rd ল প্রয়োগ করা হবে। আর আমরা যদি এই প্রশ্ন তুলি যে ডিম থেরাপি তাহলে কি ছিল? ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, সেটা নয় কি? কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজকে আলোচনা শুরু করব। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। বিজেপির তরফ থেকে মুখপাত্র চার্লস নন্দী রয়েছেন, চার্লস দাকে স্বাগত জানাবো। রয়েছেন আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দন দাকে স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই। স্বাগত জানাবো প্রত্যেককে। এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূলের তরফ থেকে দেবব্রত রায় আমাদের সঙ্গে যোগদান করবেন। আগাম স্বাগত দেবব্রত দাকে জানিয়ে রাখি। কিন্তু একদম শুরু করি। দেখুন, আমি বলছিলাম 21শে জুলাই 3টে ভাগ হয়ে গিয়েছে। কেন বলছি এ কথা? কারণ কাকলি ঘোষ দস্তিদার তরফ থেকে আজকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা দেখলাম, একটু দেখাই সেখানে কি বলা হচ্ছে। দেখুন, রাজঘাটে পালন করা হবে 21শে জুলাই, সেই ছবিগুলো এখানে দেওয়া হয়েছে। বাংলার মানুষ, যদিও নতুন করে আর বলার কিছু নেই, তারা সবটাই জানেন, সবটাই বোঝেন, সবটাই দেখেছেন। এই প্রশ্নের উত্তর আজও নেই যে মনীশ গুপ্ত কেন মন্ত্রিসভায় আলো করেছিল, এবং সেই প্রশ্ন এখানে কাকলি ঘোষ দস্তিদার তুলেছেন। একদিকে যখন এই পোস্ট উনি সামনে আনছেন, রাজঘাটে এটা পালন করার কথা বলছেন, পাশাপাশি কালীঘাট তৃণমূল এবং ঋত তৃণমূল, এই 2 তৃণমূলেও কিন্তু আলাদা আলাদাভাবে 21শে জুলাই পালন করার কথা বলছে। কুণাল ঘোষ এবং মদন মিত্র, তাদের বক্তব্য দেখাবো আপনাদের। দেখুন, অভূতপূর্ব রেসপন্স। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লার তারামণ্ডলের পাশে শহীদ তর্মন, সমস্ত জেলা থেকে, কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ। অভূতপূর্ব রেসপন্স। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লার তারামণ্ডলের পাশে শহীদ তর্মন, সমস্ত জেলা থেকে, কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের
সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। খোলা মনে হচ্ছে, উদাস, মন খোলা করে। এতে দাদাগিরি নেই, এতে পাগলু ডান্স নেই, এতে হিরো সেলিব্রিটি নেই। তার কারণ আমরা তো সেলিব্রিটি নয়, নাম হয় মেগাস্টার, নাম হয় সুপারস্টার। আমরা সব টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার মদন মিত্র বলছেন। যাই হোক, দেখা যাবে সেটা 21শে জুলাই কি হতে চলেছে। দেবব্রত রায় ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছেন। দেবুদাকে স্বাগত জানাবো। দেবুদা, আমি আসছি আপনার কাছে। মদন মিত্রের বক্তব্য এবং কুণাল ঘোষের বক্তব্য, আমি কুণাল ঘোষের বক্তব্য থেকে একটা লাইন একটু নিতে চাইছি। কুণাল ঘোষ বলছেন যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে সেটা বাংলার মানুষ বুঝেছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে। বিশ্বাসঘাতকতা কে করেছে সেই তালিকাও আমরা এই মুহূর্তে মোটের ওপর তো বোঝা যাচ্ছে যে কাদেরকে বিশ্বাসঘাতক এখানে বলা হচ্ছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাওয়ার কারণটা কি এনারা অনুধাবন করতে পারছেন? প্রশ্ন এটাই, যেটা আজকের দিনে দাঁড়িয়েও কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে যারা আজকে সর্বদল বৈঠকটা ছেড়ে চলে গেলেন তারা কি এটা বুঝতে পারছেন যে কেন 8 এবং 20 সংখ্যাটা এই জায়গায় দাঁড়াচ্ছে? কেন আজকে এরা ছেড়ে দিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত? আমার প্রশ্ন এখানে। দেবদা, আপনার উত্তর কি? সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে এখন একদম সার্বজনীন করে দিয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে 4টে 21শে জুলাই হচ্ছে। তার মানে বুঝতে পারছেন 21শে জুলাইয়ের যৌক্তিকতাটা কোথায়। যে 21শে জুলাই 1993 দেবব্রত দা কোথায়? 21শে জুলাইয়ের যৌক্তিকতা কোথায়? এইখানেই দেখছুন কোথায়? আমাকে একটা লাইনে বলুন তো কোথায়? ওই যে সার্বজনীন হয়ে গেছে। আমি করব, এটাতে 21শে জুলাইয়ের সার্থকতা। একটা পলিটিক্যাল প্রোগ্রামে আপনারা যেটাকে রূপ দিয়েছেন, পলিটিক্যাল অনুষ্ঠানের যেটাকে আপনারা রূপ দিয়েছেন, সেটার যৌক্তিকতা আপনি ব্যাখ্যা করছেন এইভাবে যে একটা অনুষ্ঠান 4টি জায়গায় হচ্ছে, 4 জায়গায় 4 জন করছে, আর সেখানেই এই অনুষ্ঠানের সার্থকতা। বাহ দাদা, অবশ্যই সার্থক। দেখুন, যে ঘটনাটা ঘটে গেছিল সেই ঘটনাটা এখন এখানে চন্দনদা বসে আছেন, এখানে চন্দনদা বসে আছেন। আমরা সবাই জানি 21শে জুলাইয়ের ইতিহাস দাদা, সবাই জানে, অবশ্যই জানেন, সবাই জানে। সেই জন্যই তো দেখুন 4 জনে কাড়াকাড়ি করছে, মানে একজন তো আসল, বাকি 3টে ভেজাল। এখন সেটা দেখুন, এখন একটা সোনার দোকানগুলোতে দেখুন আছে, সেগুলোকে বলে আমরা অমুক বাবুর সোনা চাঁদির দোকান, আসলি সোনা চাঁদিকা দোকান। মানে আসলিকে সেটা প্রমাণ করার জন্য তো নতুন করে কিছু বলার দরকার নেই। আসলি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দিন বদলে যায়, সময় বদলে যায়, বছর চলে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে যান। তিনি মানুষের পাশে ছিলেন। এখন দেখুন, যে কোনো ভাবে হয়তো নির্বাচনে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের থেকে মানে ফলে আমরা দেখতে পেয়েছি একটা খোঁয়াড় তৈরি হয়েছে। সেই খোঁয়াড়ে দেখুন, যারা ইন্স্যুরেন্স প্রকল্প, সেই ইন্স্যুরেন্স প্রকল্পে যোগদান করলে তাদেরকে তাদের একদম কংগ্রেস থেকে যখন বেরিয়ে গেল তৃণমূল কংগ্রেস তৈরি হলো, তখন ওটা কি ছিল? আজকে খোয়ার সেদিন কি ছিল? না, একটা ভুল হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত হয়েছিলেন। মমতা ব্যানার্জি বহিষ্কৃত হবার পর তৃণমূল কংগ্রেস তৈরি করেন, ঠিক আছে? মমতা ব্যানার্জি বহিষ্কৃত হয়েছিলেন, তারপর তৃণমূল কংগ্রেস তৈরি হয়। তার আগে কি অনেক ঘটনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা সেই দিনকার সংবাদপত্র দেখলেই আমরা বুঝতে পারবো, মানে সেই একটু পিছিয়ে যেতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টান্ত স্থাপন করেছিল ভারতবর্ষের ইতিহাসে, এগুলো বিরল ঘটনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তার পারিবারিক কোনো, আমরা দেখেছি মহিলা হিসেবে একজন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসেছিলেন, একটা পারিপার্শ্বিক ব্যাকগ্রাউন্ড কোনো রাজনৈতিক ছিল না। তোমার পূর্বপুরুষে কেউ কোনোদিন সেরকম ভাবে রাজনীতি কেউ করেননি। কথা সেটা নিয়ে নয় দেবব্রত দা, এটা হতেই পারে কারোর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তিনি উঠে এসেছেন, তিনি রাজনীতির ময়দানে দাঁড়িয়ে খুব শক্ত জায়গা নিজে তৈরি করেছেন, এটা নিয়ে কথা হচ্ছে না দাদা। আমি বলছি 21শে জুলাইটা আপনারা যেটা করেছিলেন গত 15 বছর ধরে, 21শে জুলাই যেভাবে আপনারা পালন করেছিলেন, মদন মিত্র আজকের দিনে হয়তো দাঁড়িয়ে বলছেন যে পাগলু ডান্স আমাদের এখানে আর হবে না, কিন্তু হয়েছে তো দাদা।
দেখেছো তো বাংলার মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন বলছি, দেখুন একটা রাজনীতিতে কথা আছে না, টিউবলাইট এফেক্ট, বুঝলেন তো? এই এফেক্টটা একটু দেরি করে কাজ করে। মদন বাবুর বোধহয় এতদিন এফেক্টটা কাজ করেনি। ওই টিউবলাইটে সুইচ দেওয়ার মতো কিছুক্ষণ দপদপ করে জ্বলার পর ওনার একটু আলোক বিকিরণ হয়েছে। 15 বছর ওনার মনে পড়লো না, 15 বছর পর যখন দল একটুখানি নড়ে গেল, সেই সময় ওনার মনে পড়লো না 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 ঠিক ছিল না, বাকি সময়টা একদম ফুলে ফুলে বেছানো ছিল। বুঝতে পেরেছি। এখন এই মুহূর্তে মদন মিত্রকে ডাইরেক্ট আক্রমণ করেছেন, আপনার কোনো বলার কথাও নেই। চন্দনদার কাছে আমি আসবো দাদা, একটু বলে নি, বাকিদের কাছে শুনে নি। চন্দনদা, 21শে জুলাই এই মুহূর্তে 4টে, আমি জানতাম 3টে, দেবব্রতদার কাছে বেশি খবর আছে হয়তো, উনি বলছেন 4টে। মানে আমি জানি না আপনাদেরটা ধরেও বলছেন কিনা। দেখো, আমাদেরটা ধরে বলবেন না ছেড়ে বলবেন, এর থেকে বড় প্রশ্ন হচ্ছে একটি অনুষ্ঠান কলকাতাতে আর বাদবাকি ফলোয়ার্স। মানে আমি কেন বলি, 1900 দেবব্রত যে কথাগুলো বললেন যে মমতাকে বার করে দেওয়া হয়নি, মমতাকে কংগ্রেস থেকে বার করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, আমি প্রসঙ্গে পরে আসছি। তার কারণ আমার সরাসরি অভিজ্ঞতা এই অনুষ্ঠানে। কংগ্রেস দলটিকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করেছিলেন ভাঙনের দিকে 1993 সালে, একেবারে প্রথমে মার্চ মাসে। আমি তোমাকে কেন বলি, সেখানেও আমি উপস্থিত ছিলাম। ইনফ্যাক্ট সকলে জানেন, সোমেন মিত্র, এটা জানার প্রয়োজন আছে, মানে ঐতিহাসিকভাবে জানার প্রয়োজন। এত ক্ল্যামারিং হচ্ছে চারিদিকে। 1993 সালে 1992 নমিনেশন জমা দেওয়া হয়। কংগ্রেস সভাপতির পদে 2জন ক্যান্ডিডেট ছিলেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে সোমেন মিত্র। সোমেন মিত্র প্রয়াত হয়েছেন। সোমেন মিত্র হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মনে রাখতে হবে, রেজাল্টটা মহারাষ্ট্র নিবাস হলে, এবং রেজাল্টটা আসে 1993 এবং সেটা মার্চ। মনে রাখতে হবে ঘটনাটি ঘটে 21শে জুলাই ওই একই বছরে 1993 সালে। মানে মূলত ভাঙন যদি তুমি বলো, সেই ভাঙনটা শুরুই হয়েছিল ওই নির্বাচনকে ঘিরে, সকলেই জানেন, সেটা নতুনভাবে বলার কিছু নেই। কিন্তু প্রাণের বলি 13 জনের সেদিন ঘটেছিল কিন্তু এই অনমনীয় রাজনীতির জন্য, এবং তাতে সরাসরিভাবে আমি যুক্ত ছিলাম না। আমি কেন বলি, কংগ্রেসের ওই প্রোগ্রামটার পারমিশন ছিল না কংগ্রেসের। কংগ্রেসের ওই প্রোগ্রাম সোমেন মিত্র সভাপতি থাকাকালীন তুমি রেকর্ড দেখে নিতে পারো। আমাদের কাছে ওই প্রোগ্রামের ওই বিলিটেন্ট পারমিশনটি দেওয়া হয়নি, কারণ আমরা এটা খুব ভালো করে জানতাম একটা ব্যাপক দুর্যোগ আসছে। সে দুর্যোগ এরকমভাবে আসবে 21শে জুলাই 93 সাল, সেটা আমরা কেউ বুঝিনি। আমরা রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, সকলেই জানেন। কিন্তু কেউ একজন ওই ভাঙনের মধ্যে থেকে কংগ্রেসের একটা নতুন গোষ্ঠী তৈরি করে নিয়েছিলেন, এবং খুব স্বাভাবিক অর্থে প্রশ্ন উঠতে পারে তৈরি করতে দেওয়া হয়েছিল কেন, হওয়ার প্রশ্ন নয়। আমরা প্রতি বছর পালন করেছি 98 সাল পর্যন্ত। আর কেউ যদি মনে করতে পারে, তাহলে এটাও মনে করতে পারে, যখন মমতা ব্যানার্জি দল থেকে বেরিয়ে যান, আমাদের সভাপতি ছিলেন সর্বভারতীয় সীতারাম কেসরি। তখন কংগ্রেস ভাঙনের মুখে, সকলেই জানেন কংগ্রেসের একটা রিসার্জেন্সের প্রয়োজন, এমন একটা অনুভব হচ্ছে 98 সালে। 97 সালের পর থেকে নরসিমা রাওয়ের ঘটনা তোমরা জানো। পরবর্তী সময় সোনিয়া গান্ধীকে জয়েন করতে হয়, রাহুল গান্ধীকে জয়েন করতে হয়, তখনও তারা পলিটিক্সে সরাসরি যুক্ত ছিলেন না। সীতারাম কেসরি হাত ধরে বলেছিলেন, বেটি তুম মত যাও। এটাকে বলা হয় তাড়িয়ে দেওয়া। বেটি তুম মত যাও, কাঁদতে কাঁদতে বলেছিলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি। হাত ছেড়ে বেরিয়ে এসে 2 মাসের মধ্যে যাদের হাত ধরলেন, তাদের সাথে আমরা 100 বছরের লড়াই করছি। সেই হিন্দু মহাসভা, সেই বিজেপি। বিশ্বাসঘাতকতার সংঘাত তৈরি হয়েছিল 1998 সাল 1 তারিখ জানুয়ারি মাস। পালন তো সেটা করা উচিত, বিশ্বাসঘাতকতা দিবস। ঠিক। আমি তোমাকে কেন বলছি, আমি এখানে বিশেষ কিছু বলবো না, আমি তোমাকে শুধু ইতিহাসটা স্মরণ করলাম। 82 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত, আমি খুব ক্লোজলি মমতা ব্যানার্জির রাজনীতি। উনি আমার নেতা ছিলেন, উনি আমার ছাত্র নেতা ছিলেন সরাসরি। কিন্তু আমরা অবাক হয়ে দেখেছিলাম ওই 93 সালে এমন একটি ঘটনার যে সিগন্যাল দেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু সোমেনবাবু বারণ করেছিলেন এই ধরনের প্রোগ্রাম যুব কংগ্রেস না নেওয়া। মাদার কংগ্রেসের পারমিশন না নিয়ে যুব কংগ্রেস এই অনুষ্ঠানটা নিজে সংগঠিত করেছিল। আমি ইতিহাসে নতুনভাবে যাচ্ছি না। যারা কংগ্রেস কর্মীরা সেদিন নিহত হয়েছেন, শ্রদ্ধার্ঘ তাদের প্রতি। তাকে হাইজ্যাক করেছেন যারা, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রতিটা অঞ্চলে পালন করেছি আমাদের পার্টি অফিসে গত বছর পর্যন্ত। এবার আমরা শহীদ মিনারে যাচ্ছি, আমরা পারমিশন পেতাম না, শহীদ মিনারে যাচ্ছি। ওইটাই একমাত্র অনুষ্ঠান। ঠিক। 21শে জুলাইয়ের অনুষ্ঠান 1993 সালে কংগ্রেস কর্মীর রক্ত, ওইটাই একমাত্র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কখনো রেপ্লিকা মেয়র রোডে হতে পারে না,
বিড়লা তারামণ্ডলে হতে পারে না, রাজঘাটে হতে পারে না। আর যারা করেছে তারা কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই সোল, যেসব মানুষগুলো সেদিন মৃত, সেই মানুষগুলোর আত্মার অবমাননা করেছে, এটাই বাস্তব। একটা ব্রেক নেব, খুব শার্প ব্রেক, এবং তারপরে আমার আরও দুজন গেস্ট রয়েছেন, তাদের কাছে যাব। খুব দ্রুত ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিয়ে এসেছিল, তো যতটুকু শোনা যে বাবা বাড়িতেই ছিলেন, মানে ছুটিও করেছিলেন মিটিংয়ে যাবে বলে, দিদিকে খুব ভালোবাসতেন, দেখতে যাবে বলে। তো সেদিন খেতে বসেছিলেন বাড়িতে, বাবার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা তাকে মোনা কাকু বলেই চিনতাম। সে কাকু এসেছিলেন বাড়িতে, বাবাকে ডেকে নিয়ে গেল, বাবা খাওয়া ছেড়ে উঠে গেছে। তো সেটাই বাবার শেষ যাওয়া ছিল। সেটা করেছি, কিন্তু ওদের খাওয়ার জন্য আমি খুবই কষ্ট করেছি, সেটা আমি কী করে বলে প্রকাশ করতে পারবো না। আমি যেভাবে হোক, যেরকমভাবে হোক ওদেরকে কষ্ট করে না খাওয়াই রাখিনি, দিয়েছি জোগাড় করে। হ্যাঁ, আমাদের 30 বছর আগে শ্রীকান্ত শর্মা অনেক টুকরো টুকরো এরকম অভিজ্ঞতা রয়েছে এই মানুষগুলোর, যারা নিজের মানুষকে হারিয়েছিলেন সেই দিন। চন্দনদা কিছুক্ষণ আগে বলছিলেন, সত্যি আমরা তো ওই দিনগুলো, তখন আমরা সবাই ছোট, মানে আমার জেনারেশনে তো সবাই ছোট, তো আমরা এগুলো পরে পড়েছি এবং সত্যি শিউরে উঠেছি পড়ে যে এই ঘটনাগুলো ঘটেছে। আর আজকে দেবুদা আপনি বলছেন, যৌক্তিকতা নিয়ে বলতে গিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একে সর্বজনীন করেছেন। যাই হোক, চার্লসদার কাছে আসি। চার্লসদা, কীভাবে দেখছেন এই বিষয়টিকে? 3টে জুলাই আমার কাছে যেটুকু খবর আছে, আমি জানি না দেবুদা 4টের কথা বলছেন, মনে হয় 4টে ইনক্লুডিং কংগ্রেস করছে, সেই জন্য 4টে নিয়ে। আচ্ছা, তাহলে চন্দন দাদেরটা ধরে তো যাই হোক, তো আমি প্রথমেই বলবো যে শহীদ দিবসকে কেন্দ্র করে যে বিষয়টি হচ্ছে, শহীদদের আত্মার প্রতি চরম অপমান করা হচ্ছে। এবং শহীদদের আত্মার প্রতি সবচেয়ে বড় গাদ্দারি, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার কথাটা ইউজ করছিলেন আপনি একটু আগে, বিশ্বাসঘাতকতা এবং সবচেয়ে বড় বেইমানি যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? অনেকগুলো কারণ আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে শহীদদের নিয়ে উনি যে বেইমানি করলেন, 11 সালে উনি মুখ্যমন্ত্রী হলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা এনকোয়ারি কমিশন করলেন হাইকোর্টের এক্স জাজকে দিয়ে, যে তাতে উনি বললেন কি যে আমরা এনকোয়ারি কমিশনটা করছি টু ফাইন্ড আউট যে কারা রেসপন্সিবল ছিল ফর ফায়ারিং এবং কিলিং দিস 13-14 জনকে যে মারা হয়েছিল। উনি এনকোয়ারি কমিশন করলেন, এনকোয়ারি কমিশনের রিপোর্টটা আজ অবধি সামনে আনলেন না। এবং শুধু তাই নয়, সেদিন যে হোম সেক্রেটারি ছিলেন মনীশ গুপ্ত, তাকে উনি উল্টে পুরস্কৃত করলেন, যিনি সেদিন 21শে জুলাইয়ের দিন রাইটার্সে বসে পুরো বিষয়টা মনিটর করছিলেন, হোম সেক্রেটারি মনীশ গুপ্ত। তাকে উনি এমএলএ বানিয়েছিলেন, তাকে উনি মন্ত্রী বানালেন, তাকে উনি রাজ্যসভায় পাঠালেন। এটা তো এর থেকে বড় গাদ্দারি তো শহীদদের আত্মার প্রতি কিছু হতে পারে না। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, দেখুন, উনি এত বড় গাদ্দার, আপনারা কেউ বলছেন না একজন মানুষের কথা। আমি তো যেহেতু আই উইটনেস ছিলাম ঘটনার, আই উইটনেস নট অ্যাজ আ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল পার্টি ম্যান, বা আমি ছিলাম অ্যাজ সাংবাদিক হিসেবে। তা টেলিগ্রাফ কাগজে সাংবাদিকতা করতাম, আমার টেলিগ্রাফে লিড আছে। তখন মমতা ব্যানার্জি যে আজকে বেঁচে আছেন, যে পুলিশটির কারণে, তার নাম সিরাজুল, একজন মুসলিম ভাই, সিরাজুলের জন্যে মমতা ব্যানার্জি সেদিন বড় আঘাতের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, আদারওয়াইজ উনি মারা যেতেন হয়তো। ঠিক আছে, সিরাজুলের তারপরে একটা কলকাতা পুলিশ একটা তদন্ত করে, নিজের তদন্ত করে, এবং সিরাজুলকে সেই তদন্তে ডাকা হয়। সিরাজুল তদন্তকে ডেকে বলা হয় যে তোমাকে যে অর্ডার দেওয়া হয়েছিল, তুমি পুলিশের অর্ডার তুমি ভঙ্গ করেছো, মাননি। শুধু তাই নয়, তুমি মমতা ব্যানার্জির হয়ে অর্ডার পালন করেছো, তোমাকে ওই জন্য সাসপেন্ড করা হলো। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর বলেছিল যে সিরাজুল, তোকে আমি দেখব, তোমাকে আমি চাকরিতে ফিরিয়ে নেবো। বেচারা সিরাজুল এখনও পর্যন্ত চাকরি পায়নি। বাট বিকজ অফ সিরাজুল, মমতা আজকে বেঁচে আছেন, সেদিন বেঁচে ছিল। সিরাজুলকে উনি ভুলে গেলেন ক্ষমতা পাওয়ার পরে। এবার আসুন আরও কীভাবে গাদ্দারি করছে দেখুন। আলটিমেটলি 21শে জুলাই কী হচ্ছিল? ওটা একটা মৎসব ছিল, ওটা ছিল ফ্যাশন প্যারেড। কিছু মহিলা, সুন্দরী পুরুষ মহিলা, তারা স্নো পাউডার মেখে, সেন্ট ফেন্ট মেখে, ভালো জামা কাপড় পরে ওখানে পাগলু ডান্স হতো। আর কিছু ফিল্ম স্টার, তাদের সবাইকে রেসপেক্ট করি বলছে তাদের পেশায়, তারা ওখানে গিয়ে গান বাজনা করতেন। একটা হয়ে গেছিলো ফ্যাশন প্যারেডের জায়গা, ওটা ছিল একটা ফ্যাশন শো, তার বাইরে কিছু ছিল না। যার জন্যে সেদিন মদন মিত্র বা ববি হাকিম বলছিলেন, আমরা কিন্তু এবারে শহীদদের জন্য তর্পণ করব, এটা কোনো উৎসব হবে না। মমতা ব্যানার্জির দল কী করতো? এরা শহীদ দিবস করতে গিয়ে এরা টাকা তুলতো, কোটি কোটি টাকা উঠতো এই শহীদ দিবস পালনের জন্যে। ফোন করে বলেই এত টাকা পাঠিয়ে দেবেন, তা নাহলে ব্যবসা করতে দেবো না। প্রচুর ব্যবসায়ী আমাদের কাছে আছে, তারা অভিযোগ করতেন যে এই তো 10 লাখ টাকা দিয়ে এলাম ফর শহীদ দিবস 21শে জুলাই। তো এইগুলো ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে বন্ধ হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে যে
আমি আশা করব যে এবারে যে শহীদ দিবস হবে সেটা শহীদদের প্রতি সম্মান জানিয়েই যারা কোন পালন শহীদ করছেন তারা দিবস থেকে করবে। আপনি কিন্তু আশাটা করছেন? শহীদ দিবসের এবার একটা কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই মমতা ব্যানার্জির যে কালীঘাট তৃণমূলকে কোর্ট কিন্তু বাঁচিয়ে দিয়েছে ওই তারামণ্ডলে ওদের জায়গাটা করে দিয়ে। কারণ তারামণ্ডলে যেখানে বিড়লা প্ল্যানেটোরিয়াম যেখানে জায়গাটা যেখানে ওরা করতে হবে ওদের অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, সেখানে কম মানুষ আনলেও হয়ে যাবে। আমরা তো ওদের বলেছিলাম যে আপনারা গিয়ে ব্রিগেডে করুন, আমরা চাইছিলাম যে 30-40 লাখ লোক আসুক ব্রিগেডে মমতা ব্যানার্জির শহীদে, আমরা দ্রোণ দেবো, আমরা সব পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দেবো। কিন্তু ওরা ভয় পেয়ে গেল, ওরা বললো না আমরা এত লোক আনতে পারবো না, তাই আমাদের অন্য কোনো জায়গা দিন। তো আমাদের আলটিমেটলি হাইকোর্ট ওই কারণেই তো অনুমতিটা দেননি। তারামণ্ডলের ওখানে যে জায়গাটি আছে রাজ্য ওখানে সরকার অনুমতিটা দেয়নি। সবাই ফুচকা বেচে, প্রচুর ছেলেমেয়েরা ওখানে বসে আড্ডা মারে, ওখানে বাদাম বেচে, ওখানে খাবার বেচে, ফাস্টফুড বেচে, এমনিতেই এখানে ভিড়ভাড়টা হয়ে থাকে। তো মমতা ব্যানার্জি যদি মেরে না, কেটে আজকে সেটা কুণাল ঘোষ 200-250 যদিও লোক বলেছে। আনতে পারেন, তাতেও একটি সম্মান বেঁচে যাবে যে ওরা শহীদ দিবসটা ভিড় হয়েছে। কুণাল ঘোষ আজকে যদিও বলেছেন যে আমাদের অবশ্য একটা হাইকোর্টের অর্ডার আছে, সেটা মানতে হবে, 3000 লোকের বেশি আমরা আনতে পারবো না। কিন্তু আরে জেলা ওখানে- প্রচুর মানুষ আসছেন জেলা থেকে। যাই হোক, ঝন্টুদার কাছে আসি, আমি আসবো দাদা। আমি দেবুদা, আমি আপনার হাসিটা দেখতে পেয়েছি দাদা, আমি আসছি আপনার হাসির কারণ জানবো, তার আগে একটু ঝন্টুদার কাছে আসি। হ্যাঁ ঝন্টুদা। না, আরেকটু এগোতে হবে। যে চন্দনদা একটা খুব সুন্দর বললেন যে হ্যাঁ 93-তে তো উনি দলটা ভাঙার জন্য উদ্যত হয়ে গেছিলেন। 96-তে বিধানসভা নির্বাচনে রামজি ওনাকে এবং সৌমেন বাবুকে, যার সাথে ওনার লড়াই, 147টা আসন দিয়েছিল, কে কতটা আসন জিততে পারে তার উপরে আধিপত্যের প্রশ্নটা। ওনার নেতৃত্বে 27টা এবং সৌমেন বাবুর নেতৃত্বে 56টা সিট জেতা হয়েছিল। এটাও কিন্তু তার দলে বলে না, তিনি জননেত্রী ছিলেন, কংগ্রেসে তার প্রচুর প্রভাব ছিল, কিচ্ছু না, তার কংগ্রেসে কোনো প্রভাব ছিল না, এটা ফল তার। এবং তিনি যখন বুঝলেন যে এভাবে তিনি তো আর কিছু নেই ওখানে দলে, অর্ধেকের বেশ কম সিট জিতেছেন তিনি তার নেতৃত্বে, ফলে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, ফলে দলটা ভেঙে বেরোবে, এটা একটা মোটামুটি তৈরি প্ল্যাটফর্ম ছিল, একটা অজুহাত দরকার ছিল। প্রশ্নটা হলো যে ওই সময় 21শে জুলাই নামে যে গুন্ডামিটা উনি করেছিলেন, গুন্ডামি এই শব্দটা কেন একটা ব্যবহার কথা বলুন আমাকে, ন্যাশনাল পার্টির ছত্রছায়া থাকলে অসুবিধা কি ছিল? না, তার কারণ একটা রিজিয়নাল দল বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি ওনার এটা প্ল্যানিং থাকে যে আমি একটা রিজিয়নাল দল বানাবো, সেটা তো ওই মাপের জনপ্রিয়তা কিছুতেই পেতে পারে না। সৌমেন মিত্রর সঙ্গে ইগোর লড়াই। না, এটা একটা বড় ইগোর লড়াই। না, এটা ইগোর লড়াই দিয়ে হবে না, কারণ এখানে কংগ্রেসের ব্যাংক্রাফটেড একটা কাজ করছিল। কিরকম? দীর্ঘদিন 34 বছর কংগ্রেস, কার্যত কংগ্রেসের হাইকমান্ড কালচারটা শুনতে খারাপ লাগবে আমার প্রিয় দাদার, হাইকমান্ড কালচারটা মানে অগণতান্ত্রিক কাঠামো যেদিন থেকে শুরু হলো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, সেদিন থেকে কিন্তু কংগ্রেসের কম্প্রোমাইজেশনটা ঢুকে গেছিল। অর্থাৎ রাজ্যের নেতৃত্ব মার খাচ্ছে, খুন হচ্ছে সিপিএমের হাতে, বামফ্রন্টের হাতে, রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব অ্যাডজাস্ট করছে। এটা কিন্তু একটা বড় কারণ ছিল পালাবদল না হওয়ার। দ্বিতীয় তোমাকে বলছি, এই কারণেও উনি ভালো করে জানতেন যে দীর্ঘদিন প্রধান বিরোধী কংগ্রেসের যে একটা সাংঘাতিক উলঙ্গ অবস্থা, কঙ্কালসার অবস্থা, অবয়ব, সেটা মানুষ, রাজ্যের বাসী কিন্তু বুঝেছে। তাই মমতা নতুন কিচ্ছু করেননি, শুধু রেজিমেন্টেশনটাকে চেঞ্জ করে একটা ট্যাগ লাগিয়ে দিলেন, আমি আজ থেকে বামফ্রন্টের এগেনস্টে 1-to-1 লড়াইটা করবো, চোখে চোখ রেখে। একদম মানুষ কিন্তু ওটা বুঝলেন, কারণ সিপিএম বামফ্রন্টের অত্যাচারে মানুষ এত ক্লিষ্ট ছিল যে নতুন বোতলে পুরনো মদ ঢালা মমতার এই পলিসিটাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় তোমাকে বলছি যে 21শে জুলাই ছিল একটা বড় ধরনের কনস্পিরেসি, মমতার নেতৃত্বে একটা গুন্ডামি, কিছু ভালো মানুষ খুন হয়েছিল। দাদা সিরাজুলের কথা বলছিলেন, সেই সিরাজুল মমতাকে ভালোবেসে মমতাকে বাঁচাতে তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারের বিরুদ্ধে বন্দুক দাগিয়ে ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য আজকে সে ভিক্ষা করছে। আমি নাম দিয়েছিলাম জীবন্ত শহীদ, যারা মরে গেছে, যারা বেঁচে ছিল তার মধ্যে একজন সিরাজুল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আজও। তোমাকে বলছি যে কেন এটা গুন্ডামি ছিল, তৎকালীন বাম সরকারের রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীতে কাছে জমা পড়েছিল এবং হাইকোর্টে জমা পড়েছিল। শুনলে জীবানতি চমকে যাবে যে তৎকালীন কেন সিপিএম ইনাকে কোমরে দড়ি ফেলেনি, কিংবা কংগ্রেস পরবর্তী ওনাকে হার সেকশন ওনার বিরুদ্ধে নেয়নি কেন, ওনাকে কেন এই শহীদদের নিয়ে ব্যবসা করার, রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিল। যে দখল করার, রাইটার্স দখল করার নাম করে সেদিন উগ্র আন্দোলন, 3টে বাস পুড়িয়ে পোড়ানো হয়েছিল, 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল, পুলিশের 13 জন নিহত হয়েছিল। কিন্তু তোমরা জানবে 215 জন পুলিশ আহত হয়েছিল, এবং তার মধ্যে পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি সদর,
7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 35 জন পুলিশ হাসপাতালে ভর্তি ছিল। শুধু তাই নয়, তাদের অনেকের শরীর থেকে পাইপ গানের গুলি এবং বোমের সকেট পাওয়া গেছিল। আরেকটা কথা, সেই সময় তালতলা থানার সার্জেন্ট ডিকে ঘোষাল এর গুলি লাগে, ডিকে ঘোষালের গুলি লাগে সার্জেন্টের। এবং শুধু তাই নয়, সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে বোমার আঘাত লাগে। পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর একে গাঙ্গুলিকে এসএসকেএমে ভর্তি করা হয়, মাথা ফেটে গেছিল। প্রশ্নটা হচ্ছে, এই সকেট বোমা, এই পাইপ গান গুলি নিয়ে এলো কারা? এলো কারা? এবং তৎকালীন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তিনি যখন নরসিংহ রাওজিকে, আমি ভুল হলে ঠিক করে দেবেন, যখন রাজ্যের প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে ইয়ে করছেন, সরাসরি জানতে চেয়েছে আপনার দলের একজন নেত্রী দিনে দুপুরে গুন্ডামি করছে, প্রশাসনিক ভবন দখল করতে যাচ্ছে, আপনারা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন না। এটা গিয়ে চন্দনবাবুদেরও একটা ফেল ছিল, ওনাকে শহীদ হওয়ার, এই শহীদদের নিয়ে রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিল। পরবর্তীকালে তিনি সকল জননেত্রী হলেন। আমি এখানে বলছি, তৃণমূলের কোনো নেতা ছেড়ে দিন, যিনি আজকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে এখানে বড় বড় কথা বলছে, মোবাইল না ঘেটে বলুক তো, একজন শহীদের নাম বলুক তো, উনি একজন শহীদের নাম বলুক। শহীদের তর্পণ মানে কি? শ্রদ্ধা, মানে শ্রাদ্ধ। সেখানে ডিম ভাত খাওয়া হয়, লাফালাফি হয়। এখানে ট্রেনে বাসে যখন তৃণমূলের এই নেতা কর্মীরা আসতেন 21শে জুলাই মঞ্চ ভরাতে, ট্রেনের রিজার্ভেশন কম্পার্টমেন্ট, এসি কম্পার্টমেন্টের মানুষকে লাঞ্ছনা দিয়ে, তাড়িয়ে দিয়ে, নামিয়ে দিয়ে ট্রেন বাস দখল করে কলকাতায় আসতেন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ওই কি বলে ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের সেলফি তোলার জন্য একটা ইয়ে করেছিল না শহীদের নামে। বিরতিতে যাওয়ার আগে একটু ছোট করে একটু দেবদা চন্দনদার কাছে আসবো আমি। 1 মিনিট, একটু দেবদা কিছু বলছিলেন, আর ওই শহীদদের একজনের নাম, তৎকালীন একজন শহীদের নাম বলুন, হোয়াটসঅ্যাপ না চেক করে, গুগল না চেক করে। নামটা বললাম ইনু, আর প্রথমের নামটা বললাম মুরারি চক্রবর্তী, ঠিক আছে? এবার শুনুন, পুরো তৎকালীন সময় মাননীয় প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেসের ধুতি পাঞ্জাবি ছাড়া আর কিছু নেই। একদম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পুরো উত্তরাধিকার দখল করে নিয়েছে। প্রশ্ন যখন উত্তরাধিকারের, সেই সময় 1982 সালে সম্ভবত ইন্দিরা কংগ্রেসের সৃষ্টি হয়। মানে এখন যে বর্তমান কংগ্রেসটা চলছে, কংগ্রেস আই, মানে হচ্ছে ইন্দিরা কংগ্রেস, সেই অ্যালান অক্টেভিয়ান হিউমের কংগ্রেস নয়। সে তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী কমিটির চেয়ারম্যান করা হয়। মানে বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীকে 98 সালে নির্বাচন মানে প্রচার কমিটির চেয়ারম্যান, মানে উনি প্রচার করবেন। মানে সেই জায়গা থেকে বারে বারে অসম্মানিত করে। সেই সময়টা সিপিএম এর সাথে কংগ্রেসের বেশ কিছু নেতা বেশ আন্ডারস্ট্যান্ডিং করে চলতো এবং খাম আদান প্রদান করা হতো, এটা আমরা অনেকেই জানি। এবং তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা ছিল 93 সালে, একদল গেছিল দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ করতে, এবং একদল ছিল সেই সময় মাননীয় জ্যোতি বসুর সাথে মিটিং করছিল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের কি অবস্থা। সেই জায়গা থেকে যদি বলতে হয়, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এস্টাবলিশ করেছে কংগ্রেসের উত্তরাধিকার যে বহন, কারণ কংগ্রেসের উত্তরাধিকার সেই সময়। আমি দেবদা সব বুঝলাম, আপনারা ঠিক ছিলেন, কংগ্রেস ভুল ছিল, আমি বুঝলাম। গত 15 বছর ধরে কজন শহীদের খোঁজ আপনারা নিয়েছেন? আপনি ছেড়ে দিন, আগের কথা ছেড়ে দিন, আপনারা ঠিক করেছেন, আপনারা ঠিক করেছেন। চন্দনদা ভুল করেছে, আমি ধরে নিলাম। দাদা, কজন শহীদের খোঁজ নিয়েছেন? সবাই, প্রত্যেক শহীদের খোঁজ নিয়েছে, প্রত্যেক শহীদকে এস্টাবলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাকরি যতটুকু সাহায্য প্রতিটা বছর করা হয়েছে, একদম নিশ্চিত। আমি ওই ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু শহীদের যে ব্যাপারটা। বেশ চন্দনদা, বেশ দাদা, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি, আসবো আপনার কাছে আবার। হ্যাঁ, না, আমি একটা কথা অনেকক্ষণ ধরেই ভাবছি যে কিছু ডাইভার্সনস হচ্ছে, কোথাও ডাইভার্সনস হচ্ছে। যেমন আমি একটা প্রথম প্রশ্ন করি, দেবব্রত যেটা বলছেন বলুক, কারণ ওটা ইতিহাস নয়, এটা বাস্তব চরিত্র, ওটা ইতিহাস নয়। কিন্তু যেটা ইতিহাস সেটা হলো ঝন্টুর কয়েকটি কথা। আমি তোমাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। 1992 সাল পশ্চিমবাংলার মৃত্যু ঘণ্টা বাজিয়ে ব্রিগেডে সমাবেশ করা হয়েছিল, এবং সেই সমাবেশে যত মানুষ জড়ো হয়েছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে মনে থাকতে পারে, কিন্তু সেটা ছিল শুধু যুব কংগ্রেসের প্রোগ্রাম না, নরসিংহ রাও জি ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং দ্বিতীয় হুগলি সেতু উদ্বোধনও করেন ঠিক তারপর। সো দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি। সেখানে দাঁড়িয়ে আজকে একটা জিনিস বুঝতে হবে, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে কত বছর লেগেছিল? 92 থেকে 2011, জার্নিটা 19 বছরের। মমতা ব্যানার্জিকে কংগ্রেস ভাঙতে কত সময় লেগেছিল? জাস্ট এই হিসেবটাকে বুঝে নাও।
1993 সালের এই ঘটনা, উনি হেরে গেলেন সোমেনদার কাছে এবং তার পরবর্তী সময় ঘটনা ঘটলো, ভেরি ভেরি ইনসিডেন্টাল, এবং একটা কোথায় কোরিলেশন আছে আমি মানুষের ওপর ছেড়ে দিলাম। সেখানে 93-এর মার্চের থেকে 93-এর জুলাই এই 13 জন শহীদ, আর সেই 13 জনকে নিয়ে স্প্লিট হলো কংগ্রেস, এবং 5টা বছর লেগেছিল কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেশনকে ভাঙতে, মৃত্যুর ঘন্টার অত জনসমুদ্রের পরে যার 19 বছর লেগেছিল, কংগ্রেসকে ভাঙতে 5টা বছর লেগেছিল। এবং ওই 5টা বছর কার জন্য লেগেছিল, কিভাবে লেগেছিল, এবং হাতটা কাকে ধরতে হয়েছিল, বিজেপি নেতারা প্রকাশ্যে বলেন সেদিন ওই ক্রাফট যদি অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানিজি না করতেন, তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব থাকতো না। অর্থাৎ চরিত্রটা কংগ্রেসের না, চরিত্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত তৃতীয় চতুর্থ চরিত্র, অনেকগুলো ছায়া। বেশ, একটা বিরতি নিয়ে, আর বিরতির পর ফিরে এসে এই যে কিছুক্ষণ আগে দেবুদা বলছিলেন না যে প্রশ্ন যখন উত্তরাধিকারের, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী যদি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে নিই, তাহলে এই তৃণমূল কংগ্রেস দলটার আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া এবং বিশ্বাসঘাতকতা নিয়ে এই যে প্রথম প্রায় 35 মিনিট আমরা আলোচনা করছিলাম, সেই বিশ্বাসঘাতকটা আসলে কে, এই তৃণমূল কংগ্রেস মানে আদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসলে বিশ্বাসঘাতকতাটা কে করলো, সেই পর্বে আসবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য দিয়ে। খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। स्क्रिप्ट है ना, वही बोलोगे तभी तो पुलिस से बचे रहोगे। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूँ भाई। 60 MLA गए हैं, कुछ लोग गए, 20 MP गए, मैं आपको चुनौती देता हूँ, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूँ, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूँ। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिले। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না, ডিল হচ্ছে। ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। পাশে দাঁড়িয়ে আছেন কুণাল ঘোষ, ওই সইকাণ্ডের পরে মুখোমুখি বোধহয় এটাই হয়েছেন, জানি না। যাই হোক, মদন মিত্র এটার একটা পাল্টা বক্তব্য দিয়েছেন। মদন মিত্রের মেজাজে যে বক্তব্য রেখেছেন, দেখুন, শোনাই কি বলেছেন। 2 ঘন্টা আগে বললে আমি বলতাম আপনি চলে আসুন, আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু আপনি টাইমটা খুব শর্ট করে দিয়েছেন। আপনি 1 ঘন্টার মধ্যে বলেছেন, ওটা আপনি যদি 2 দিন আগে বলতেন, 4ঠা মের জায়গায় 5ম মে 5th মেতে বলতেন, তাহলে আপনাকে বলতেন আপনি চলে আসুন না, আমি আপনাকে হাত ধরে নিয়ে আসবো। কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন। মেসি বল দিয়েছিল, কিন্তু আপনি বলটা টাচ করতে পারলেন না, মিস করে গেলেন। মিস ফর দ্য ওয়ার্ল্ড কাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে বলছেন যে যদি হারার দায় আমার হয়, তাহলে 2024-এ জেতার কৃতিত্ব আমার। তাহলে একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কি ধরে নেব দেবুদা? শুনুন, চন্দনদাকে সম্মান জানিয়েই বলি, তৎকালীন কংগ্রেস কিন্তু ওই 1992 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিদায় ঘণ্টা সিপিএম এর বাজিয়েছিল, তার আগে কিন্তু ব্রিগেড কোনোদিন আর করতে পারেনি। কারণ কবে করেছিল নিশ্চয়ই চন্দনদা আমরা এবার ব্রিগেডটা করতে পারতেন। ছেড়ে দিন, আমার এই যেটা আমি প্রশ্নটা রাখলাম, ওইটা একটু উত্তর দিন দাদা প্লিজ। জেতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল না, তাহলে জেতার কৃতিত্ব ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব? না, কথাটা বিকৃত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। উনি তো সেটা বলছেন না, আপনি এরকম জোর করে প্রতিষ্ঠিত করতে চাইলে তো মুশকিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এরকম কিচ্ছু নেই, দলে অলিখিত। দেখুন, মদনদা ধুরন্ধর 1 হয়ে গেছে, ঠিক আছে, আর ধুরন্ধর 2 এর নামটা আমরা বলছি না, এখন সেইভাবে তারা কাজ করছে।
এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কৃতিত্বের কথা বললে সরাসরি এখন টার্গেট হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন মনে করা হচ্ছে যে আগামী দিনে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চলে আসবে এবং আগামী দিনে হয়তো আজকে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা একে একে আমি যদি যেহেতু আগামীকাল থেকে সেশন শুরু হচ্ছে, আমি সেই কারণে এই পার্লামেন্টের দিকে তাকিয়ে আপনার কাছে জানতে চাইছি, এই যে ধরুন 8 এবং 20 মুখোমুখি হবে আগামীকাল, 8 এবং 20 মুখোমুখি হবে, কি হবে? বাংলার সমস্যা নিয়ে কথা বলতে এনাদেরকে ওখানে পাঠানো হয়, দলটাই তো রইল না আপনাদের। ওনারা তো গদ্দারি করেছেন, ওনাদের ভোট বিজেপির বিরুদ্ধে দেওয়া হয়েছিল। আবার এইটাই তো বললাম দাদা, প্রথম 35 মিনিট কে বিশ্বাসঘাতক, 35 মিনিট আলোচনার পরেও আপনি বলছেন ওরা গাদ্দার। মানুষের সাথে তো বিশ্বাসঘাতকতা তারা করেছে, তারা একটা অন্য রাজনৈতিক দলে গেছে, আগামী বিজেপির লেজুড় হয়ে তারা কাজ করবে, বিজেপি হয়তো আগামী দিনে বিজেপিতেও জয়েন করবে। ভোট কিন্তু বিজেপির বিরুদ্ধে দেওয়া হয়েছিল, মানুষের সাথে যারা গদ্দারি করবে মানুষ উত্তর দেবে। একটু নির্বাচন আসুক না, আবার একটা নির্বাচন, যদি তৃণমূলের সিম্বল চলে যায় যাবে, তৃণমূলের দলের নাম চলে যায় যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আবার করবে। এই মদন মিত্রের নাম বললেন, তৃণমূলের সুরদিন ছিলেন না। বেশ, বুঝতে পেরেছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার বা আরো যারা রয়েছে না, আমি এই 20 জনের কথাই বলছি, এরা নির্দিষ্টভাবে তাদের বক্তব্য পেশ করে আজকে তাদের স্থান পরিবর্তন করেছেন। আর আজকে যখন এই INDI এর সাংসদ বা আরো অন্যান্য দলের, মানে আমি বলছি কংগ্রেস এবং অন্যান্য দলের যে সাংসদরা ওই বৈঠক থেকে উঠে গেলেন, সভা ত্যাগ করে উঠে গেলেন, তাদের উঠে যাওয়ার কারণ হচ্ছে যে এরা এখানে কি করছেন, কারণ তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এটা নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে, এই রকম আশঙ্কা কি আদৌ ছিল? আমি চার্লসদার কাছে আসার চেষ্টা করব যে এইটা কি সমস্যার কারণ, মানে একটা সর্বদল বৈঠকে NCPI এর সাংসদরা ওখানে উপস্থিত রয়েছেন, INDI এর সাংসদরা সেই কারণে ওই সভার মঞ্চ বা সভার ত্যাগ করে চলে যাচ্ছেন। এটা কি মানে এটার জন্য কি প্রস্তুত ছিল পার্লামেন্ট? না, প্রথম কথা আপনি এরা ইন্ডি জোটের কথা বলছেন, জোটটাই তো নেই। ইন্ডি জোটে কে আছে? DMK নেই, লালু প্রসাদ থাকা না থাকা সমান, NCP নেই, তাহলে আছেটা কে? তৃণমূল পার্টিটাই উঠে গেছে, শুধু কংগ্রেস আছে। অর্থাৎ এনডি জোট থাকলো কিছু যায় আসে না আমাদের। দেখুন, মূল বিষয়টা কি, পার্লামেন্টটা কিসের জন্য? পার্লামেন্টটা হচ্ছে উই বিলিভ ইন পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। পার্লামেন্টে গিয়ে যারা এমপি যারা আছেন তারা তার এলাকার কথা বলবেন, এলাকার সমস্যার কথা বলবেন, তারা প্যান ইন্ডিয়া পলিটিক্সের কথা বলবেন, তারা ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলবেন। কিন্তু মমতা ব্যানার্জির যে পলিটিক্স, এটা নেগেটিভ পলিটিক্স। যারা আজকে চলে গেলেন তারা থাকতে পারতেন আরামসে, তারা থেকে তাদের ইস্যুগুলো কথা বলতে পারতেন। আসলে মুশকিল তা নয়, ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে যে জায়গাতে আছেন, পলিটিক্যাল যে ওনার যে অবস্থান, তাতে মমতা ব্যানার্জি নিজের কোনো অস্তিত্ব নেই, তার দলের কোনো অস্তিত্ব নেই। ওরা কোন মুখে ওই পার্লামেন্টে গিয়ে বসবে বা সর্বদলীয় বৈঠকেই কথা বলবে? দে হ্যাভ নো ইস্যু টু টক অ্যাবাউট। এবং এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ওই ঔদ্ধত্য নিয়ে কথা বলছেন, এবং ওনার এই পার্টি অফিস ভাঙার, যদিও একটা স্থগিতাদেশ এসেছে হাইকোর্টের তরফ থেকে, পার্টি অফিস ভাঙার ঘটনাতেও উনি বলছেন নিউটনের থার্ড ল মনে করাচ্ছেন যে আমরা যখন 2031-এ ক্ষমতায় আসবো তখন এইরকম ভাবেই আপনাদের সঙ্গে ট্রিট করা হবে। আজকের দিনে দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে 2031-এ তৃণমূল আসবে। উত্তর দিই আমি আপনাকে, দেখুন এই যার কথা বললেন এ হচ্ছে বাংলার রংবাজ, ছেনো মাস্তান এবং বড় বাটপার এই ভাইপো। এই ভাইপোকে নিয়ে কদিন আগে ববি হাকিম কি বলেছে? ও তো সাইকো। হ্যাঁ, মদন মিত্র কি বলেছে? সবচেয়ে বড় পলিটিক্যাল ক্রিমিনাল, সবচেয়ে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে এই ভাইপোর মধ্যে। আর মেকিং আ কামব্যাক বলছে যে দেখুন, আমি কি মনে করিয়ে দেব, দাঁড়ান শুনেন না না একটু শুনুন না, শ্রমিক ভট্টাচার্য কি বলেছে? না, শ্রমিক ভট্টাচার্য কি বলেছে বলেন আপনারা? চাণক্য দেবদা আসছে, দাদা প্লিজ একটু শুনে নিন। আচ্ছা, আমি একটু থামাই, দেবদা প্লিজ একটু শেষ করে নিন। আমি চার্লসদা খুব সংক্ষেপে আপনার বলতে চাই। মেকিং আ কামব্যাক বলছে 31-এ। দেখুন, কৌটিল্যর অর্থশাস্ত্রতে কৌটিল্য বলেছে যে একটি পলিটিক্যাল দল বা একটি স্টেট, তার যে 7টা যে পিলার, উনি তাকে বলছেন যে সপ্তাঙ্গ, 7 লিম। এই 7টা লিম মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের উপর দাঁড়িয়ে থাকে একটা পলিটিক্যাল পার্টি বা স্টেট। সেটা কি? প্রথমে হচ্ছে স্বামী, মানে দ্য কিং। এখানে স্বামী বলতে হচ্ছে ওদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, যার কোনো অস্তিত্ব নেই। সেকেন্ড লিম্ব কি বলছেন উনি? আমাত্তা, মানে হচ্ছে যাদের উপর ডিপেন্ড করে, মানে যারা অ্যাডভাইজার হবে। আজকে দেখুন, মমতা ব্যানার্জির অ্যাডভাইজার সবাই তাকে ছেড়ে চলে গেছে।
নেক্সট জানাপাদা, যেটা কৌটিল্য বলছে, জানাপাদা মানে কি পপুলেশন, মানে ওই এলাকায় যেখানে আপনি রাজনীতি করেন বা যেখানে আপনার স্টেট, সেখানে আপনি আছেন কি পপুলেশন তো নেই। সে দেখেই বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি ডাক দিলে 80 জন এমএলএ, তার মধ্যে ডাক দিলে ওনার 15 জন এমএলএ আসছে। আর তারপরে আসছে দুর্গা ফোর্টিফিকেশান, মানে এই যে আপনি দলটা চালাচ্ছেন এটাকে সুরক্ষা দেবে কে? সুরক্ষা তো দেওয়ার কেউ নেই, তাহলে কিসের পলিটিক্যাল কামব্যাক? এরপর আসছে উনি বলছেন কৌটিল্য বলছেন কোষা মানে ট্রেজারি। আপনি জানেন তৃণমূলের প্রত্যেকটা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তারপরে আসছেন ডান্ডা, মানে যে কোনো পলিটিক্যাল পার্টি চালাতে গেলে কিছু, উনিও বলে গেছেন কিছু মাসেলম্যান লাগে, বাট মাসেলম্যান নট ফর তোলাবাজি, মাসেলম্যান ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি। ডান্ডা তো আপনি জানেন পুলিশ ওদের সঙ্গে নেই, তাদের ডান্ডাবাজিটা কে আর করবে? পুলিশকে দিয়ে ডান্ডাবাজি করাতো, ডান্ডা নেই। তারপরে আছে মিত্রা, মানে অ্যালাইজ, মানে বন্ধু। আজকে মমতা ব্যানার্জির বন্ধু কে আছে? অতএব একটা বিরতির সময় হয়ে গেছে দাদা, আমি আসছি। কৌটিল্য বলে দিয়ে একটা খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। একটার পর একটা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঝুলছে। 2029-এ উনি ভোটে লড়ার সুযোগ পাবেন কিনা, লড়তে পারলে জিততে পারবেন কিনা, তারপরে আসছে 2031। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রেডিক্ট করতে পারছেন বা প্রেডিকশনের জায়গায় রয়েছেন এই মুহূর্তে? দল তার সঙ্গে আছে, আমি জানি না 21শে জুলাই কত মানুষ হবে, 3000 লোকও যদি হয় সেটা নিয়ে লড়া যাবে কি ভোটে? চন্দনদা, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এটা সম্পূর্ণ তার দলের ব্যাপার, কাকে ফিরিয়ে আনবেন, কে যাবেন। আমি একটা জিনিস বুঝলাম, মদনবাবু বলছেন যে উনি যদি আসতে চান আসতে পারেন, তাহলে ক্যালকুলেশনটা মিটে গেল। ইনফ্যাক্ট একটা ইটস গোয়িং টু বি 0, ব্যাপারটা তো তাই। আর আদারওয়াইজ 2 আর 2 5 না, 2 আর 2 6 ফিগার বানাচ্ছে। বাস্তব যার বিরুদ্ধে লড়াই করে আসছেন তাকে নাকি উনি হাত ধরে নিয়ে আসবেন। তো এই যোগগুলো বন্ধ করা দরকার, এটা ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ভেরি ইন্টারেস্টিং, তোমার আমি বিশেষভাবে আলোড়িত হচ্ছে যে ঘটনাটা, সেটা হচ্ছে যে কেন আইএনডিএ ইন্ডিয়া বেরিয়ে এলো সেখানে। মূল প্রশ্নটা একটা ভেরি ইন্টারেস্টিং এরিয়া। যারা স্বীকৃতভাবে একটা গ্রুপ করে এনডিএতে জয়েন করেছে তারা অপোজিশনে কোথায় থাকে? এ তো জেনারেল এথিক। আনএথিক্যাল কাজ করেছে বিজেপি ওখানে, যদি তাদের ওখানে প্লেস করে থাকে, এটা তো বিরোধী না, বিরোধীদের সাথে বসছি। জাস্ট টেক দি আন্ডারলাইন, অপোজিশন পার্টিজের সাথে বসছি, যারা হতে পারে সে ডিএমকে থাক না থাক। কে কার দলের সাথে আছে? নেই, ডিএমকে নেই তো টিভিকে আছে, অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা এখানে যে আমি যাকে ডিক্লেয়ার করে দিলাম আমার সাথী, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হলো, চেয়ার নির্দিষ্ট হলো, হাউ কুড দ্যাট পার্টি উড বি অপোজিশন? তো বেসিক এথিক্সের জায়গাটাতেই নেই। বিজেপি এই কাজটায় আনএথিক্যাল কাজ বহুবার করেছে, কম্প্রোমাইজ করেছে, এবং দ্যাট ইজ দ্য ইনসাল্ট টু দি কনস্টিটিউশন। তোমাকে বলি, মধ্যপ্রদেশের সরকার ভেঙেছে কিভাবে আমরা দেখেছি, উদ্ধবের সরকার কিভাবে ভেঙেছে, এবং সেগুলো পাওয়ার টুয়ার্ডস ছিল। তবুও ভাবলাম এই সংখ্যা টঙ্কা নিয়ে এক মিনিট আমি বুঝলাম যে এটা ধরুন পাওয়ার ইকুয়েশন করে পাওয়ার টুয়ার্ডস ক্ষমতায় আসতে হবে, না এরকম চক্রান্ত করা যায়। কিন্তু পশ্চিমবাংলায় যেটা ঘটল, ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরেও বিরোধীদের কন্ট্রোল করতে হবে, এই ভাবনা তো কংগ্রেস মুখ ভারতের ভাবনা। এনডিএ যখন দেখছে তাদের পার্টনার, উত্তরটা সেখানে দিন। তোমার পার্টনারদের নিয়ে তুমি থাকো, সুখে থাকো, অপোজিশনে পাঠাচ্ছ কেন? কোথায় কম্প্রোমাইজ করছো? আনএথিক্যাল কাজগুলো বিজেপিকে বন্ধ করতে। মানে যদি চন্দনদা এটা আপনি বলতে চাইছেন যে বিজেপি এদের নিচ্ছে, আমি যদি উল্টো দিক থেকে বলি যে এরা যাচ্ছে, ব্যাপারটা কি? আমি তোমাকে বিজেপিতে এরা যদি এনসিপিআই তে যায়, এনসিপিআই তো যেতে, মানে এটা তো এখানে তো মানে ওনাদের মত, ওনাদের স্বাধীনতা, ওনারা যা খুশি করতে পারে। এবার এইটা কি আমরা ধরে নিচ্ছি? মানে এই ন্যারেটিভটা তৈরি করলে কি সুবিধা হচ্ছে আমাদের? মানে বিরোধীদের কথা বলছি, আমি কংগ্রেসের কথা বলছি বা অন্যান্য বিরোধীদের কথা বলছি, যে এরা এনসিপিআই এতে যাচ্ছে মানে বকলমে বিজেপিতে যাচ্ছে। না, এই ন্যারেটিভটা তৈরি করছি। ইন্টারেস্টিং তা নয়, আমি বিজেপির কথাটা বলছি, যেহেতু স্বীকৃত সরকার চলছে বিজেপির নেতৃত্বে, এবং বিজেপির সম্মতি ছাড়া কখনোই এনডিএর পার্টনারশিপ হওয়া যাবে না, এটা বাস্তব, এই চরিত্রটা বাস্তব। ঠিক তেমনভাবে কংগ্রেসের পারমিশন ছাড়া কখনোই আইএনডিএর পার্টনার বা ইন্ডিয়া জোট হতে পারে না, মানে এই স্ট্রাকচার, এটা বাস্তব। আমি তোমাকে বলছি, তুমি স্বঘোষিত একটি দল তুমি অ্যাকোমোডেট করলে, তোমার দিকে নিয়ে এলে, তারপরে তুমি তাকে বিরোধী মিটিংয়ে তাকে বিরোধী আসনে বসাচ্ছ কেন? আইএনডিআইএ যদি কোনো দুর্নীতিগ্রস্ত সাংসদকে দলে না রেখে এই 20 জন
তাদের বিরুদ্ধে দুর্নীতি আছে, অভিযোগ আছে, সেটা পরের কথা। আপাতত যেটা তৈরি হচ্ছে বা যেটা সাদা চোখে দেখা যাচ্ছে বা যে ন্যারেটিভটা এনারা তৈরি করতে চাইছেন যে আমরা এই লোকটার কারণে দল ছাড়ছি কারণ এ হচ্ছে সেরা দুর্নীতিবাজ, তাহলে আইএনডিআই কি করবে? আমি কাউকে স্পেস দিচ্ছি না, আমি শুধু যেটা বলতে চাই, আমি বলছি আইএনডিআই এ লাভবান কখন হবে? 8 জনকে নিলে না 20 জনকে? না প্রশ্নটা লাভবানের ব্যাপার না, আমি তোমাকে ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে বলছি যে যদি কোনো পার্টনারশিপ স্বঘোষিতভাবে এনডিএতে যোগ দেয় তাহলে তো সে পার্টি অফ দি গভর্নেন্স, সে তো পার্টি অফ দি গভর্নেন্স সরকারের সাথে। তাহলে তুমি তাকে অপোজিশনকে ট্যাগ করছো কিভাবে? আচ্ছা, চুরি করে ঢোকাচ্ছ অন্যর ঘরে, এটা তো বাস্তব। আমি যতদূর আমি লাস্ট যে প্রেস কনফারেন্সটা দেখেছিলাম ওরা কিন্তু ডিক্লেয়ার করেছিল আমরা এনডিএর শরিক হলাম। এনডিএর শরিক মানে আইএনডিএ জোটে যাওয়ার প্রশ্নটাই ওঠে না, ঢোকার প্রশ্ন ওঠে না, আমি একদম ক্লিয়ার। দ্বিতীয়, তুমি অভিষেকের প্রশ্নটা যে ওর এত কনফিডেন্স কেন? সত্যি তো একটা লোক এত দুর্নীতি করার পরেও সরকারে থাকাকালীন সকালে তার বিরুদ্ধে হুলিয়া জারি হলে দুপুরবেলার মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বড় বড় উকিল জারি দিয়ে 3 লক্ষ কবচ পেয়ে যেতেন। এখনও স্টিল এত দুর্নীতি এত কিছুর পরেও কণ্ঠস্বর নেওয়া হয়ে গেছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হয়ে গেছে, লিপস অ্যান্ড বাউন্সের 167.27 কোটি টাকা অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তার সিও কালীঘাটের কাকু জেলে, আরেক সিও ঘুরে বেড়াচ্ছে, প্রধানমন্ত্রীর সাথে সেলফি করে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করে আসলো ভারতকে, ঠিক আছে, সিন্দুর অভিযানের পরে। একটা মানুষ এতবার রক্ষা পেলে স্বাভাবিক তার ঠোঁট তো লালি হবে, চকচক করবে আপেলের মতন গালগুলো। সেই একটা কবিতা আছে না, টিয়া মুখ গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। এখন ভাইপোর মনে সংখ্যা নেই যে তার কাঁচা লঙ্কা খেতে হবে, তাই তার এত ভালো ইয়ে। শুধু একটাই কথা, যে এই যে মারি পূজার গডফাদারের কথা আমি পড়েছিলাম, মারি পূজার বিখ্যাত উপন্যাস গডফাদার, সেই গডফাদারের মতন মনে হয় আমার অভিষেককে, যে প্রশ্রয়ই তিনি এত বড় দুর্নীতিগ্রস্ত নেতা হয়েছেন এই অল্প বয়সে, এত ফ্রেববাস টাইপের, সেই দুর্নীতি তাকে কিন্তু আপাতমস্তক একদিন না একদিন ডুবিয়ে মারবে। তুমি খেয়াল রাখবে, কালীঘাটের ঋত তৃণমূল থাকবে কিনা আমি জানি না, কিন্তু মৃত তৃণমূল, কালীঘাট তৃণমূল থাকবে না। আইন অন্তত তাই বলে। 68 সিঙ্গেল অর্ডার, 71 সাদিক আলী ভার্সেস সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক অর্ডারে এই দলটা অর্থাৎ কালীঘাটের তৃণমূল, যেখানে অভিষেক বিরাজমান, সেখানে কিন্তু লেজিসলেটিভ পার্ট, অর্গানাইজেশনাল পার্টের অলমোস্ট কেউই নেই। আগামীতে তহবিল, প্রতীক, রেজিস্ট্রেশন কোনোটাই আইনত এদের দখলে থাকবে না, অর্থাৎ মৃত্যু ঘন্টা সময়ের অপেক্ষা। তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন হয় এখানে যেতে হবে, মানে যে কথা ওরা বলছে না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসুন মদন মিত্রের কথা অনুযায়ী। দেখা যাক কি হয় আগামী দিনে। আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনাদেরও ধন্যবাদ।